guys missing out today are Mohammad Shami. ये गलती है, ये फ्रॉड है, धोखा है, विश्वास उस इंसान के साथ जो आपको भगवान समझता है। कौन है जो भगवान बनकर हमारे विश्वास के साथ विश्वासघात कर रहा है? 29 জুন 2024 টি-20 ওয়ার্ল্ড কাপ জিতি আমরা। তারপর পুরো ধরনটা চেঞ্জ হয়ে যায় ইন্ডিয়ান টি-20 ক্রিকেটের। কি হয়, রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা বড় বড় তিনটে প্লেয়ার অবসর নিয়ে নেয়। ঋষভ পান্ত, শুভমন গিল, এরকম যারা উঠতি তারকা তাদের বাদ দিয়ে দেওয়া হয়। কোচ হিসেবে আসে গৌতম গম্ভীর। একটা নতুন ধরনের টিম গঠন করে যেখানে অলমোস্ট সবাই ইয়াং প্লেয়ার। সেরকম একটা টিমের এগেনস্টে সিরিজ শুরু হয় ইংল্যান্ডের। বেশিরভাগ ক্রিকেট প্রেমী ভেবে ফেলে যে এই সিরিজটা হারছি, আমরা 5টা ম্যাচের সিরিজ আছে, এখানে হারছি, কিছু করার নেই, বুমরা নেই, শামির চোট, রোহিত বিরাট তো নেই, কি হবে দিয়ে ফার্স্ট ম্যাচ খেললো ইন্ডিয়া ইডেন গার্ডেন্সে। ইংল্যান্ড 132 অল আউট। ইন্ডিয়া রেকর্ড করলো সবচেয়ে কম বল খেলে ইংল্যান্ডের এগেনস্টে একটা টি-20 ম্যাচ জেতা। পাহাড়িদা, এই টিমটা নিয়ে কি ফিল হচ্ছে তোমার? মানে এই টিমটা কোন দিকে এগোচ্ছে? যেমনটা তুই বললি, বার্বাডোসে ঝান্ডা কাটার পরে আগামী 3 বছরের মধ্যে অনেকগুলো মাল্টিনেশন টুর্নামেন্ট আছে, তার সাথে সংযোজিত হয়েছে অলিম্পিক্সও, যেটা 2028 থেকে আসছে। তো স্বাভাবিকভাবেই এবং টি-20 গ্র্যান্ড ল্যান্ডস্কেপ যথেষ্ট ফাস্টেস্ট গ্রোয়িং ফরম্যাট মানে এখন ক্রিকেটে। তো সেই দিক থেকে দেখতে গেলে যথেষ্ট পরিমাণে নজর দেওয়া হচ্ছে এটার উপরে। তো যেমনটা তুই বললি, শুভমন গিল, ঋষভ পান্ত, এদের দুজনকে কিন্তু যথেষ্ট মানে কি বলবো, ওই টি-20 স্কিম থেকে, যেহেতু এদের খেলার ধরনটা মানে ম্যাচ খাচ্ছিল না গম্ভীরের স্টাইল অফ থিঙ্কিং এর সাথে, তাই জন্য ওদের দুজনকে আপাতত বাদ দেওয়া হয়েছে। এবং আমরা সবাই জানি যশস্বী জয়সওয়ালকে হয়তো পরবর্তীকালে ফিরিয়ে নেওয়া হবে। যাই হোক, তো যেমনটা এক্সপেক্ট করেছিলাম এবং আমি তুই আলোচনা করেছিলাম যে একটা রানফেস্ট হতে চলেছে পুরো সিরিজ জুড়েই। যেসব ভেন্যুতে খেলা আছে, যেসব পিচের উপরে ম্যাচগুলো হতে চলেছে, সেখানে আমরা দেখেছি হিস্টোরিক্যালি প্রচুর রান হয়, সেটা রাজকোট হোক বা ইডেন হোক বা ওয়াংখেড়ে হোক, যেখানে লাস্ট টি-20 আছে। কিন্তু প্রথম টি-20টা কিন্তু সেই এক্সপেক্টেড টার্মসে গেল না। ইংল্যান্ড টসে জিতলো এবং ইন্ডিয়া টসে জিতলো এবং ফিল্ডিং নিল অ্যাজ ইউজুয়াল, ডি ফ্যাক্টর ছিল বলে। তো তারপরে আমরা এক্সপেক্ট করেছিলাম যে একটা মানে পাওয়ার প্যাক ইনিংস দেখবো ইংল্যান্ডের ব্যাটিং এর তরফ থেকে, কিন্তু অ্যাজ ইউজুয়াল যেমনটা আমরা দেখে থাকি, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, কিছুটা অর্থে সাউথ আফ্রিকা, রিস্ট স্পিনের এগেনস্টে যথেষ্ট ওরা কাঁচা হয়। তো মানে আর্শদীপ যখন প্রথম দুটো স্ক্যাল্প তুলে নিল পাওয়ার প্লের ভেতরে, কিছুটা ব্যাকফুটে গেল, জস বাটলার এবং হ্যারি ব্রুক কিন্তু ভালোভাবে ম্যানেজ করে নিয়েছিল। কিন্তু বরুণ চক্রবর্তী যেমনটা কামব্যাক করার পরে করে এসছে, মিডল ওভার্সে এই ম্যাচটাকে ব্রেক করে দিচ্ছে বেশিরভাগ সময়। তো সে কিন্তু একটা ওভারে 2টো উইকেট নিয়েই প্রায় ম্যাচটা ব্রেক করে দেয়। এবং একটা ট্যাকটিক্যাল এরর আমার ক্ষেত্রে লেগেছে ইংল্যান্ডের, যেটা হচ্ছে যে ওদের ব্যাটিং অর্ডারে। তো ওরা চাইলে কিন্তু জেকব বেথেলকে 4-এ খেলাতে পারতো, এবং লিভিংস্টন যেহেতু আমরা জানি পাওয়ার হিটার এবং ফিনিশিং রোলটা বেশি প্লে করে, তো লিভিংস্টনকে লাস্টের দিকে রেখে বেথেলকে, এবং যদি দরকার হতো তাহলে ওভারটনকে যাকে আমরা বিবিএল এ দেখেছি ওই রোলটা ভালোভাবে প্লে করতে, তাদেরকে উপরে উঠে লিভিংস্টনকে নিচে নামাতে পারতো। তা ওরা করেনি। মানে ম্যাককালামের প্রথম অ্যাসাইনমেন্ট অ্যাজ হোয়াইট বল হেড কোচ, আশা করি আগামী দিনে আরো ওরা ইভলভ করবে এবং নতুন ওয়ে খুঁজে নেবে। ইন্ডিয়ার ব্যাটিং এর দিকে যদি আসি, সেম ওল্ড অ্যাপ্রোচ সিন্স দ্য ওয়ার্ল্ড কাপ, যেখানে ফিয়ারলেস ব্র্যান্ড অফ ক্রিকেট খেলছে ওরা, যেমনটা আমরা আন্ডার গৌতম গম্ভীর আইপিএল এ কলকাতাকে খেলতে দেখেছি। তো সেই সিমিলার প্যাটার্নে ইন্ডিয়া টিম খেলছে, যেখানে মাইলস্টোনস এর প্রতি অত বেশি নজর না দেখে প্রত্যেকের রোলটা খুব ভালোভাবে প্লে করছে এবং সেই অনুযায়ী খেলছে, যেটা দেখে খুব রিফ্রেশিং লাগছে, খুব পজিটিভ এনার্জি লাগছে। এবং দেখে তুই ভাব শান্তনু, যে এই টিমটার সাথে যদি জসপ্রীত বুমরাকে জুড়ে দেওয়া হয় তাহলে মানে অলমোস্ট ইনভিনসিবল লাগছে। দেখা যাক আগামী দিনে কি অপেক্ষা করে আছে আমাদের জন্য। At this moment I'm quite hopeful and very happy to see this squad play. তো যেরকমটা আমি শুরু করলাম যে টি-20 ওয়ার্ল্ড কাপ আমরা জিতেছিলাম, একটা টিম নিয়ে আমরা টি-20 ওয়ার্ল্ড কাপ জিতেছি, যেখানে আমাদের বাঘা সব প্লেয়াররা ছিল ওই সময়, যারা ভালো টি-20 প্লেয়ার যারা ছিল আর কি, সবাই খেলছিল। তো সেই টিমটার এই টিমটাকে তুমি যেমনটা বললে যে জসপ্রীত বুমরাকে যদি এই টিমটার সাথে জুড়ে দেওয়া হয় তাহলে পুরো ইনভিনসিবল লাগবে, মানে অপরাজেয় টাইপের একটা টিম হয়ে উঠছে। মানে সোজা কথা বলতে গেলে আমরা যেটা
ওই পিক ওয়েস্ট ইন্ডিজ টি-20 টিম 2014-2016 সময়, 2012 কিংবা ওই অলমোস্ট ভারতও জিতেছিল 2012, সরি হ্যাঁ 2014 তো আমরা হেরেছিলাম শ্রীলঙ্কার কাছে। তো 2012 হ্যাঁ মানে তুই কথাটা ঠিকই বলেছিস, 2012 থেকে 16 অবধি ওদের যে মানে স্কোয়াড ছিল। হ্যাঁ তো ওটাই, বা তারপরে পরবর্তী সময় ইংল্যান্ড যেটা করতে শুরু করে, তো তাদেরকে দেখেই মনে হতো যে কোনো প্লেয়ার এসে টুকটুক করে খেলবে সেরকম কোনো প্লেয়ার নেই, সবাই আসবে 11টা প্লেয়ারই এসে ব্যাট চালাবে, সেরকম একটা অ্যাপ্রোচ আমরা ভাবতাম যে এটাই টি-20 ক্রিকেট, এরকমই হওয়া উচিত। এবং আমরা অনেক দিন থেকে শুনেছি যে ইন্ডিয়া ইন্টেন্টের দিকে যাচ্ছে, বাট সেটা আমরা দেখতে পাইনি। যতদিন রোহিত শর্মা, বিরাট কোহলি এদের সময়টা যতদিন ছিল, সেই সময় কিছু না কিছু প্লেয়ার থাকতো যারা এসে ম্যাচটাকে ধরে নিত। বাট এই মুহূর্তে দাঁড়িয়ে এই টিমটার মধ্যে আমি একটা প্লেয়ারকেও দেখি না যারা টিমের জন্য, মানে নিজের রানটাকে টিমের জন্য না ভেবে নিজের রানটাকে মানে বেশি প্রশ্রয় দিচ্ছে। সবাই আসছে আউট হোক কিংবা রান করুক, এসে মেরে খেলে যাচ্ছে আর কি, মানে টিমের জন্য খেলা যেটাকে বলে। স্ট্রাইক রেট আমি যদি দেখি টপ 4 এর অলমোস্ট সবার স্ট্রাইক রেট 160-এর উপরে। তো ওই বিশ্বকাপের টিম আর এই টিম, এই দুটোর মধ্যে মেন তফাৎ তুমি কি দেখতে পাচ্ছ? অ্যাকচুয়ালি 2024 ওয়ার্ল্ড কাপে কিন্তু অ্যাকচুয়ালি কিছুটা কালচারাল শিফট আমরা দেখতে পেয়েছিলাম। ক্যাপ্টেন রোহিত শর্মা, বিরাট কোহলি ওপেন করছিল, যেটা মানে আমি 4-5 বছর ধরে ওটা চেয়ে এসেছিলাম এবং ফাইনালি সেটা হয়েছিল। এবং কিছুটা শিফট আমরা দেখতে পেয়েছিলাম ওদের মেন্টালিটিতে। যেহেতু পিচেস ওয়ার নট সো গুড, সেহেতু আমরা আউটকামটা সেই অর্থে দেখতে পাইনি, কিন্তু আমরা অ্যাপ্রোচে কিছুটা চেঞ্জ দেখতে পেয়েছিলাম। এবং তুই মনে করে দেখ, ঋষভ পান্ত কিন্তু নাম্বার 3-তে খেলছিল, যেটা ওই টিমের ক্ষেত্রে দরকার ছিল, খুব প্রয়োজনীয় ছিল। আমরা যদি হেরেও যেতাম তাহলে অতটা আফসোস হতো না যতটা 2021 এবং 22 হয়েছিল, যেখানে কিন্তু আমরা প্র্যাকটিক্যালি ম্যাচগুলো হেরেছিলাম নকআউটসে, বা তার আগে 2021 তো নকআউটে উঠতে পারিনি, প্র্যাকটিক্যালি হেরেছিলাম কিন্তু আমাদের ইন্টেন্টের কারণে। কারণ যেখানে বাদবাকি 3-4টে দেশ যারা আমাদের থেকে সাকসেসফুল ছিল তারা ইভলভ করে গেছিল অনেকটা, আমরা কিন্তু অতটা ইভলভ করতে পারিনি। তোর যদি ভালোভাবে মনে আছে শান্তনু, 2020-21 যখন বা 22-এর কিছুটা সময় যখন IPL দুবাইতে হচ্ছিল বা UAE-তে অনুষ্ঠিত হচ্ছিল, তখন কিন্তু আমাদের স্টার প্লেয়ার্সরা কিন্তু প্রচুর পরিমাণে স্ট্রাগল করছিল, সেটা রোহিত শর্মা হোক বা বিরাট কোহলি হোক বা ঋষভ পান্ত হোক। তার কারণ হচ্ছিল ওরা স্পিনের সাথে অ্যাডজাস্ট করতে পারছিল না, এবং নতুন ওয়ে অফ মানে টি-20 ব্যাটিং যেভাবে বাকি দেশের পার্মানেন্ট ব্যাটসম্যানরা মানে সেই অ্যাপ্রোচটাকে মানে নিয়েছিল, সেটা কিন্তু ইন্ডিয়ান ব্যাটসম্যানরা, টপ অর্ডার ব্যাটসম্যানরা করতে পারছিল না। তো যদি মনে আছে ওই সময় থেকে কিন্তু অ্যাকচুয়ালি স্কাই অ্যাজ এ টি-20 মানে বিস্ট ইভলভ হয়। এবং আমরা বাকি দেশগুলোর দিকে যদি দেখি তাহলে ট্রাভিস হেড আর হাইনে ক্লাসেন এবং নিকোলাস পুরান ওয়েস্ট ইন্ডিজের, তারা কিন্তু সেই নতুন ওয়ে অফ টি-20 ব্যাটিংকে প্রমোট করে। তো সেটা থেকে তো কোয়াইট এভিডেন্ট ছিল। আমি এটার উপরে একটা লেখাও লিখেছিলাম সেই সময় ওয়ার্ল্ড কাপের 2024 টি-20 ওয়ার্ল্ড কাপ টিম সিলেকশনের আগে, কারণ সেই সময় একটা ডামাডোল ছিল যে এদেরকে সিলেক্ট করা হবে কিনা, যে কিভাবে কি অ্যাপ্রোচ নিলে আমরা হয়তো সিলভার ব্যারের কাছাকাছি আসতে পারি। আমরা ওই আমাদের পেজের ওই লেখাটা এখানে পেস্ট করে দেবো আমাদের ডিসক্রিপশন বক্সে। হ্যাঁ, যেটাতে আসছিলাম যে হ্যাঁ আমি এটা এবং সেই টিমের সাথে এই টিমের সাদৃশ্য খুঁজে পেলেও অনেকটা ডিফারেন্স আমি ইন টার্মস অফ মেন্টালিটিতে এটাতে পাই, যে এই যে ফিয়ারলেস এই ব্যাপারটা কিন্তু অনেকটা মানে ইয়াংস্টারদের সাথেই খাপ খায় বেশি অ্যাজ কম্পেয়ার টু এস্টাবলিশ সিনিয়র ব্যাটার্স। ওদের কিন্তু অনেকটা সময় লেগে গেছিল ওই জিনিসটা বুঝতে। এরা কিন্তু প্রিডমিনেন্টলি যবে থেকে IPL খেলছে, এদের ব্র্যান্ড অফ ক্রিকেটটা কিন্তু এরকম। সেটা তো ওই জয়সওয়াল বল যে এই মুহূর্তে নেই, কিন্তু আমরা কিন্তু এটা আশা করতেই পারি হয়তো 15 জনের স্কোয়াডে খুব জলদি ফিরে আসবে। অভিষেক শর্মা বল, সঞ্জু স্যামসন বল, এরা যবে থেকে IPL খেলছে এদের ব্র্যান্ড অফ ক্রিকেটটা কিন্তু এরকম। স্কাই হোক বা রিঙ্কু সিং হোক, ও তো ফিনিশারই। তো এদেরকে খুব একটা বেশি কিন্তু চেঞ্জ করতে হয়নি বা ইভলভ করতে হয়নি কারেন্ট ব্র্যান্ড অফ টি-20 ক্রিকেটের সাথে, যেটা কিন্তু লাস্ট জেনারেশন বা রোহিত শর্মা, বিরাট কোহলি জেনারেশনদের করতে হয়েছিল। সেই ক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই অনেকটাই ডিফারেন্স আছে, এবং লিডিং টু এ টুর্নামেন্ট, মাল্টিনেশনাল টুর্নামেন্ট, এই টিমটা আমাকে প্রিভিয়াস টিমসের থেকে বেশি আশা দেবে। তো শান্তনু, তোর কাছে আমার একটা কোশ্চেন আসবে, যে যেমনটা তুই বললি যে আমাদের টপ 4 মানে ব্যাটার্সদের স্ট্রাইক রেট 150-এর ওপর, এবং এদের যাদেরকে আমরা ব্যাক করছি টপ অফ দ্য অর্ডারে, এদেরকে একটা পার্টিকুলার রোল দেওয়া হয়েছে, যে রোল অনুযায়ী ওরা কিন্তু পারফর্ম করছে। তো তোর কি মনে হয় যে তুই কি যদি ভালোভাবে দেখিয়ে বলতে পারি এই টিমটার প্রতিচ্ছবি দেখতে পাচ্ছিস KKR এর ইন্ডিয়ান টিমের? দেখো, গৌতম গম্ভীর যেদিন থেকে এসেছে, আমরা বাকি লঙ্গার ফরম্যাটগুলোতে যদি বাদ দিই, লঙ্গার ফরম্যাটে আমাদের খুব বাজে পারফরমেন্স একটা হচ্ছে, বাট টি-20 টিমটাই কিন্তু সে ইভলভ করেছে।
এবং যে যে এফেক্টসগুলো বা যে টেমপ্লেটগুলো সে কেকেআরে সেট করেছিল সেটাকে কপি করে আমাদের ইন্ডিয়া টিমে পেস্ট করছে ধীরে ধীরে। তো যদি আমি একদম পয়েন্ট ওয়াইজ ধরে বলি তাহলে তুমি যেমনটা বললে যে স্ট্রাইক রেটের কথা, যে কেকেআরে যেরকম আমরা টপ ফোর কেন পুরো ব্যাটিং লাইন আপটাই আমাদের এরকম একটা ব্যাপার ছিল কেকেআরের, যে আসবে মেরে খেলবে, যে আসবে মেরে খেলবে। তুমি যদি তুমি তো কেকেআর ফ্যান, তুমি তো জানবে যে প্রত্যেকটা প্লেয়ারই কিন্তু দেখবে যে আসছে স্ট্রাইক রেট 160-70 স্ট্রাইক রেটে ব্যাট করছে চলে যাচ্ছে, মানে টপের দিকে। পরের দিকে ব্যাটসম্যান তো সুযোগই পায়নি এবারে কেকেআরের ব্যাট করার। তো যারা যারা সুযোগ পেয়ে তারা কিন্তু ওইভাবেই খেলে যাচ্ছিল। ইন্ডিয়া টিমে যদি আমরা দেখি, যেমন স্যামসন 154 স্ট্রাইক রেট, তোমার যদি অভিষেক শর্মা 183 স্ট্রাইক রেট, তিলক ভার্মা 160, স্কাই অ্যাজ ইউজুয়াল 168 স্ট্রাইক রেট। তো যে প্লেয়ারগুলো আগে যেমন রোহিত শর্মা, বিরাট কোহলি এরা ছিল, রোহিত শর্মা তাও শেষের দিকে এসে নিজেকে অনেকটা চেঞ্জ করেছিল, এদের যেমন স্ট্রাইক রেট গুলো থাকতো 130 থেকে 140 এর মধ্যে, সেটা কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি না। এটা প্রথম কথা, এটা ইন্টেন্টটা চেঞ্জ হয়েছে। দ্বিতীয়ত আমি বলবো যে স্পিন ডিপার্টমেন্ট আমাদের বা বোলিং ডিপার্টমেন্টে যদি দেখি, আমাদের অ্যাটাকিং বোলার অনেক এসছে, যেরকম বরুণ চক্রবর্তী, যারা ম্যাচের যে কোনো মুহূর্তে এসে একটা উইকেট তোমাকে তুলে দেবে, বা ধরো অর্শদীপ সিংও যেরকম উইকেট টেকার বোলার, 97 উইকেট হয়ে গেছে মাত্র কিছু বছর খেলেই। তো এদের মতন যেরকম উইকেট টেকিং অ্যাটাকিং আমাদের বোলিং লাইন আপ রয়েছে, তার সাথে সাথে কিন্তু মিক্সড হয়েছে তোমার ডিফেন্সিভ বোলিং, যেরকম অক্ষর প্যাটেল, যে তোমাকে হয়তো উইকেট দেবে না কিন্তু 4 ওভারে 20-22 রান, কালকে যেমন একটা লাস্ট ওভার টেসে মেডেল দিয়েছে। তো এই জিনিসটা হচ্ছে যে একটা মিক্সড বোলিং লাইন আপ। তার সাথে আমি বলবো যে ইউটিলিটি প্লেয়ার প্রচুর পরিমাণে এসেছে, যেরকম আমরা যদি আগের দিনের টিমটাও দেখি, সেখানে অক্ষর প্যাটেল, হার্দিক পান্ডিয়া, তোমার নীতিশ রেড্ডি, এদের মতন ইউটিলিটি প্লেয়ার যারা যে কোনো পজিশনে হয়তো তোমাকে ব্যাট করে দিতে পারবে, এবং তোমাকে একটা মেন বোলারের, হার্দিক পান্ডিয়া, নীতিশ রেড্ডি আর একটা মেন পেসারের, যেটা আগের দিন হয়েছিল, যেটা মেন পেসারের দায়িত্ব কিন্তু এদের ঘাড়ে আমরা দিতে পারি। তো ইউটিলিটি প্লেয়ার প্রচুর পরিমাণে এসেছে, যেটা অ্যাকচুয়ালি টি-20 টিমের জন্য ভালো। যে কোনো প্লেয়ারকে তুমি যে কোনো জায়গায় ইউজ করতে পারবে। তবে যখন রেগুলার আমরা এই পারফরমেন্সটা দিতে পারবো, তখন আমরা বলতে পারবো যে আমরা অ্যাকচুয়ালি যেটা কেকেআর যে টিমটা তৈরি করেছিল, একটা ইনোভেটেবল টিম, সেটা আমরা ইন্ডিয়া টিমে দেখতে পাচ্ছি কিনা। বাট আমি প্রতিচ্ছবিতে পুরোপুরি দেখতে পাচ্ছি যে একদম শিফট হয়েছে একটা গিয়ার আমাদের টি-20 ফরম্যাটে অ্যাটলিস্ট। তো এই যে বললাম তোমাকে এক্ষুনি, রোহিত শর্মা, বিরাট কোহলি কথাটা টানলাম, এবং সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, তিলক ভার্মা, এদের কথাগুলো বললাম। তো টপ অর্ডারে আমরা দেখতাম আমাদের বিরাট কোহলি খেলতো, বা বড় বড় টিমে যদি বলি একটা টাইমে জো রুট খেলতো, বা স্টিভ স্মিথ খেলতো। এরা কি করতো? এরা অ্যাঙ্করের ভূমিকা পালন করতো, যেটা মেনলি নাম্বার 3-তে বসে, যাতে বাকি ব্যাটসম্যান গুলো চালিয়ে খেলতে পারে। একজন ব্যাটসম্যান থাকতো যে রেগুলার তোমাকে মানে পিচের মধ্যে দাঁড়িয়ে থেকে কিছুটা রান করে দিত। তো সেই অ্যাঙ্কার জিনিসটা কিন্তু এখন আর আমরা দেখতে পাচ্ছি না ইন্ডিয়া টিমে। তো তোমার মতামত কি, যে বিরাট কোহলি, যে ইন্ডিয়ার আর্গুয়েবলি গ্রেটেস্ট টি-20 ব্যাটসম্যান, তাকে কি তুমি মিস করছো, নাকি তোমার মনে হয় যে সত্যি টি-20 টিমে আর অ্যাঙ্কারের কোনো প্রয়োজন নেই? প্রথমত বিরাট কোহলিকে মিস করার কথাতে যদি আসি, যে আই থিঙ্ক ওর যতটা করার ছিল ততটা ইন্ডিয়ান টিমের জন্য অলরেডি করে দিয়েছিল, এবং যখন ইন্ডিয়া জিতে গেল তখন that was the right time to hang up his boots from this format. তো আমি মিস তো সেভাবে করছি না। এবং অনেকেই হয়তো বলবে যে যখন মাল্টিনেশনাল টুর্নামেন্টস আসবে, যখন বড় ম্যাচ আসবে, তখন হয়তো বিরাট কোহলির কথা মনে পড়বে। সেরকম ভাবে আমি যদি বলতে পারি, তাহলে তো অনেকের কথাই মনে পড়তে পারে। ওরকম ভাবে তো হয় না, আমাদেরকে ইভলভ করতে হয়, ট্রানজিশন হচ্ছে, এবং আমাদেরকে সেটা মেনে নিতে হবে। তো বিরাট কোহলির সময়ে, ও যেই সময়ে প্রিডমিনেন্টলি টি-20 ক্রিকেটটা খেলেছিল, মানে ইন্ডিয়ার হয়ে বল বা আইপিএল এ বল, সেই সময়ের খেলাটা অন্যরকম ছিল, যথেষ্ট আলাদা ছিল। সেই সময় একটা অ্যাঙ্কারের রোল ছিল, কারণ সেই সময় টি-20 ক্রিকেটটাকে ওই 120টা বলে আমাকে 20টা 6 মারতে হবে ওই হিসাবে না দেখে, 120টা বলে আমরা কিভাবে 170 রান করতে পারবো ওই হিসাবে দেখা হবে। এবং আমরা এটাও জানি খুব ভালোভাবে যে বিরাট কোহলি ইজ এ চেস মাস্টার। তো রান চেসের বেলায় যখন আসতো, তখন ও পুরো ক্যালকুলেট করে পুরো ইনিংসটাকে খেলে যেত। এবং এখনো যেটা দেখতে সব থেকে ভালো লাগে, লাস্ট 2 বছরেও কিন্তু নিজের টি-20 গেমকে যথেষ্ট ইভলভ করেছে, মানে সময়ের সাথে, যেটা কিছু অর্থে আমাকে হতাশ করেছে। রোহিত শর্মা লাস্ট 4-5 বছরের আইপিএল এর রেকর্ড ভালো নয়, ও কিন্তু চায় মানে উইথ ইন্টেন্ট সেইভাবে ওটাকে পাওয়ার প্লেটা ইউটিলাইজ করতে, কিন্তু কোথাও না কোথাও এজ একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায়, রিফ্লেক্স একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। তো সেই অর্থে তো করছি না দুজনের মধ্যে কাউকেই, কিন্তু
অ্যাঙ্কার রোল এখন কিন্তু টি20 মানে তুই যে কোনো ধরনের, তুই যদি লিগ দেখিস যেটা টপ টিয়ার লিগ, আমি বাংলাদেশ প্রিমিয়ার লিগকে তার মধ্যে ধরি না, যে কোনো টপ টিয়ার লিগ যেরকম আইপিএল বল বা SA20 বল বা বিপিএল বল, সেখানে কিন্তু অ্যাঙ্কারের রোল তুই দেখবি আস্তে আস্তে কমে আসছে। এই কারণেই, কারণ সবাই কিন্তু 120টা বল ইউটিলাইজ করার চেষ্টা করছে, নিজের ব্যাটিং ডেপথ বাড়ানোর চেষ্টা করছে, এবং সেটাকে কিভাবে টু দ্য ফুলেস্ট মানে নিজেদের ইউটিলিটি প্লেয়ারদেরকে নিয়ে ইউজ করা যায় সেটার উপরে বেশি ধ্যান দিচ্ছে। যে কারণে একটা জিনিস আমরা লক্ষ্য করছি যে যদি কারোর কোনো একটা টিমের বোলিং অ্যাটাক যদি খুব ভালো হয়, তারা কিন্তু তারা বেশি পরিমাণে ম্যাচ জিতছে। কেন? কারণ তারা পুরোপুরি ফ্রিলি সেই ইনিংসটাকে সাজাতে পারছে যখন তারা ব্যাটিং করছে। যখন ধর কোনো একটা এক্সাম্পল নিচ্ছি, ধর কেকেআরের কাছে কিন্তু দুটো প্রাইম অস্ত্র ছিল বোলিং এ, বরুণ চক্রবর্তী আর সুনীল নারায়ণ, তাই তো। আর 8 ওভার ওরা কিন্তু জানতো যে ওটা সেফার সাইড, যেখানে ওরা উইকেটও তুলে নিতে পারবে এবং দরকার পড়লে ডিফেন্সিভ বোলিংও করতে পারবে। তারা সবথেকে বেশি বাজি রেখেছিল মিচেল স্টার্কের উপর, যেটা কিছু ক্ষেত্রে খাটেনি, কিন্তু পাওয়ার প্লেটা যদি বের করে দিতে পারতো, যেমনটা প্লে অফ এবং কোয়ালিফায়ার ওয়ান এবং ফাইনালে হয়েছে, তাহলেই অর্ধেক ম্যাচ খুলে যেত। মোহাম্মদ শামি যেটা গুজরাট টাইটান্সের হয়ে করতো, তখন তোর ব্যাটিং কিন্তু আরো ফ্রিলি খেলতে পারবে। তো এই জন্যই বেশি পরিমাণে এমফাসিস নিজেদের পাওয়ার প্লে বোলিং আর স্পিন বোলিং এর উপরে আইপিএল টিমরা দিচ্ছে, এবং যার ফল হিসেবে আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে রান এবং ইম্প্যাক্ট প্লেয়ারের একটা মানে প্রভাব তো আছেই, প্রচুর পরিমাণে রান, যে কারণে আমরা প্রতিটা টিমকে করতে দেখছি। আচ্ছা, আমার তোর কাছে একটা কোয়েশ্চেন থাকবে যে বুমরা তো অ্যাবসেন্ট, এবং আমরা এটা ধরে নিতেই পারি যে মাল্টিনেশনাল টুর্নামেন্ট বল, যেরকম এশিয়া কাপ, যেরকম আমি বললাম কিছুক্ষণ আগে, অলিম্পিক্স হোক বা ওয়ার্ল্ড কাপ হোক, সেগুলো ছাড়া খুব একটা বেশি বুমরাকে আমরা বাইলেটারাল টি20 ফরম্যাটে দেখবো না আইপিএল ছাড়া। তো তোর কি, তুই লাস্ট 3টা সিরিজ তো দেখলি, মানে লক্ষ্মণ ছিল সাউথ আফ্রিকাতে, গম্ভীর ছিল না, কিন্তু শ্রীলঙ্কা আর এটা বাংলাদেশ আর এটা গম্ভীর আর স্কাইয়ের জুটিতে এই ম্যানেজমেন্টকে, যেখানে অভিষেক নায়ারও আছে, যে একটা প্রমিনেন্ট ফিগার কেকেআর এর টাইটেল উইনিং স্কোয়াডের। তো তোর কি মনে হয় যে পার্মানেন্ট সেকেন্ড পেসার হিসেবে এরা কাকে দেখছে? অনেকেই কিন্তু ট্রাই করেছে, তাই না? সিরাজ, খালিল, মায়াঙ্ক, আভেজ খান, হর্ষিত রানাকে ডেবিউ দেয়নি, যাই হোক। তো তোর কি মনে হয় সেকেন্ড পেসার তো অবভিয়াসলি লাগবে, সব জায়গায় তো তুই 3টা স্পিনার নিয়ে যেতে পারবি না। তো সেকেন্ড পেসার তুমি খুঁজছো, তুমি ফার্স্ট পেসার আমাদের খেতে হবে। Of course, 97 wickets in 3 years, not a joke, right? হ্যাঁ, তো আরশদীপ সিং উঠেছে তোমার হচ্ছে আইপিএল থেকে, তাই না? এবারে তুমি যেটা বললে কথাটা, যে আমরা কাকে দেখছি, দেখবো এখন দেখতে পাচ্ছি না, দেখবো আমরা আইপিএল মেনলি, কারণ এইটাই তো আইপিএল এর আগে লাস্ট টি20 সিরিজ, আমি যদি খুব ভুল নয়। তাহলে যখন আইপিএল আসবে, যেরকম আমরা রেগুলারলি দেখিয়েছি যে আমরা এখন যত পেসার পেয়েছি, যতটা না ডোমেস্টিক সার্কিট থেকে পেয়েছি, আইপিএল এ মেনলি আমরা টি20 ফরম্যাট, টি20 ইন্টারন্যাশনাল ফরম্যাটের জন্য আইপিএল থেকেই পেয়েছি। তো যখন আইপিএল আসবে তখন আমরা ভালো করে আবার বুঝতে পারবো যে কোন প্লেয়ার গুলো ভালো পারফরমেন্স দিচ্ছে। আমি যদি ডিটেলে বলি একটু, যেরকম আমাদের হাতে কোনো প্লেয়ার নেই এরকম নয়, যেমন আগের বার তুষার দেশপান্ডে, বা আমাদের অলরেডি ছিল মুকেশ কুমার, খালিল আহমেদ, বা ধরো স্কিমের মধ্যে ছিল মহসিন খান, কনসিডারেশনে ছিল, আছে আমাদের হর্ষিত রানা আছে, তোমার যদি আরো বলি যে আভেশ খান ছিল, মায়াঙ্ক যাদব ছিল। তো এই প্লেয়ারগুলো কিন্তু হারিয়ে যায়নি, এরা আছে এখনো, ঠিক আছে, এখনো আছে, এখনো টিমের মধ্যে কনসিডার কি কারণে হচ্ছে না সেটা জানি না, হয়তো সেটআপের মধ্যে আসছে না বা কোনো কারণে, টিম কম্বিনেশন, কিন্তু এই প্লেয়ারগুলো টিম কম্বিনেশনের জন্য হতে পারে। তো এই প্লেয়ারগুলো যদি একটা ভালো, এদের মধ্যে অনেক প্লেয়ার থাকবে যারা খুব চোটের মধ্যে ভুগে, যেরকম মহসিন খান হোক, বা আমাদের দীপক চাহার যদি বলি, বা তোমার ধরো মায়াঙ্ক যাদবের কথা বললাম, এই প্লেয়ারগুলো কিন্তু চটিল প্লেয়ার। এই কারণে যেমন নাটরাজন ছিল আমাদের, ঠিক আছে, হ্যাঁ ইনজুরি প্রোন প্রচুর। তো এরা যদি সুস্থ থাকতো, এরা কিন্তু ইন্ডিয়ার হয়ে রেগুলার খেলতো। নাটরাজন অ্যাটলিস্ট ইন্ডিয়ার হয়ে রেগুলার খেলতো, যে পরিমাণ, যে কনসিস্টেন্সিটা আইপিএল এ দেখায়। তো আমি আশা রাখছি যে একটা আইপিএল সিজন, মানে এখন যেহেতু এদের কারো চোটের কথা আমি শুনতে পাইনি, যতগুলোর নাম আমি নিলাম, তো এরা যদি একটা গোটা আইপিএল সিজন, এইবারে যেটা আসছে সেই সিজন যদি ভালোভাবে পারফরমেন্স দিতে পারে, তাহলে আমরা এখান থেকে মোটামুটি 3-4টা প্লেয়ার তো পেয়েই যাবো, যারা আগামীতে আমাকে ওই জসপ্রীত বুমরার জায়গায় বল করে দিতে পারে। যেহেতু তুমি যেটা বললে জসপ্রীত বুমরাকে আমরা মাল্টিনেশনাল টুর্নামেন্ট ছাড়া পাবো না, তাই বাইলেটারাল সিরিজগুলোতে আমি এগুলোকে পাবো। অ্যান্ড আমি এখানে অ্যাড করবো আরেকজনের কথা, শামির কথা। মোহাম্মদ শামি এই টিমের মধ্যে আছে, কিন্তু মোহাম্মদ শামি যদি আমরা হিস্ট্রি খুলে দেখি, সে কিন্তু কোনোদিনই ইন্ডিয়ার টি20 ফরম্যাটে পাকাপোক্ত একটা প্লেয়ার ছিল না, সবসময় এক তো বাদী হয়ে গেছিল, দিয়ে 2021-এ মনে হয় আবার ফিরে এসেছিল না, যখন
আমাদের বুমরা চোট পেল না 2021-এ টি-20 ওয়ার্ল্ড কাপে ফিরেছিল যখন বুমরা সামি দুজনই খেলেছিল, পাকিস্তান হারিয়েছিল আমাদেরকে। 2022-এ আচ্ছা হ্যাঁ 2022-এ ফিরে এসেছিল যখন বুমরা চোটিল ছিল, বুমরা চোট পেয়েছিল কারণ মানে তারপরে তো মনে হয় বাদ পড়ে 2021 এর পর বাদ পড়ে যায়, তারপর 2022 এর পরেও বাদ পড়ে যায়, আবার বাদ পড়ে যায়। হ্যাঁ মানে স্বামীকে তখনই মনে পড়ে ইন্ডিয়া যখন একটা ওয়ার্ল্ড কাপ হয়, ওয়ার্ল্ড কাপ তো যাই হোক, হ্যাঁ স্বামী আর অশ্বিনকে তো যাই হোক, স্বামীর ব্যাপারটা আমি বলছি, স্বামীকে আমার পার্সোনালি যদি তুমি মানে আমাকে জিজ্ঞেস করো তাহলে আমি বলবো যে স্বামীকে, যেহেতু আমরা বুমরাকে পাচ্ছি না, তো এখন স্বামীকে আমাদের রাখা উচিত কিছুদিন, এই ঘুরিয়ে ফিরিয়ে বুমরা কোনো ম্যাচ, স্বামী কোনো ম্যাচ এরকম যদি খেলাতে পারি, যদি আমরা বুমরাকে বায়োলেটারাল সিরিজগুলো খেলাই, তাহলে এদের দুজনকে রাখা উচিত। আর যদি একদমই দুজনকে বাদ দিই তাহলে এই নতুন প্লেয়ার যাদের নাম বললাম তাদেরকে কনসিডার করা উচিত। স্বামীর আরো একটা ব্যাপার আমি দেখছিলাম যে স্বামীর যদি টি-20 আমি ফরম্যাটটা দেখি তাহলে যতটুকু কিন্তু নামের মধ্যে এসেছে বা নিজেকে একটা লেথাল ফাস্ট বোলার হিসেবে প্রুভ করেছে, সেটা পুরোটাই কিন্তু গুজরাট টাইটান্সের হয়ে লাস্ট 3-4 বছর যতদিন গুজরাট টাইটান্স এসেছে, গুজরাটের হয়ে তার 8 ইকোনমি, মানে সেটা পাওয়ার প্লেতে যদি বেশিরভাগ বল করে, এবং একটা সিজন আগের সিজনটা বাদ দিলেও কিন্তু 87টা উইকেট নিয়েছে, যেটা টপ 4 মধ্যে পড়ে। চাহাল, আমি যদি হার্ষেল প্যাটেল, পাঞ্জাবেরও লাস্ট দুটো সিজন আছে, মানে তুই যেটা বলছিস প্রিডমিনেন্টলি গুজরাটের হয়ে যে দুটো সিজন, হ্যাঁ গুজরাট হয়ে দারুণ বল করেছে, কিন্তু যখনই একটা মেগা অকশন হলো গুজরাট একে 10 কোটিতে স্বামীকে ছেড়ে তার চেয়েও বেশি দাম দিয়ে তারা সিরাজকে নিয়ে নিল, যেখানে সিরাজের কিন্তু টি-20 পারফরমেন্স আহামরি কিছুই নয়, তাও সিরাজকে তারা কনসিডার করছে। তার মানে কোনো না কোনো ব্যাপার তো আছে তার স্বামীর মধ্যে, হয়তো তার ফিটনেস ইস্যুর জন্যই হোক বা এজ ফ্যাক্টরের জন্যই হোক, যে কারণেই হোক স্বামীকে তারা লং টার্মের জন্য কনসিডার করছে না। সেই জিনিসটাই ইন্ডিয়া টিমের মধ্যে হয়তো ইন্ডিয়া দেখছে যে স্বামীকে লং টার্মের জন্য আমরা কনসিডার করতে পারবো না, কারণ বাকি দুটো ফরম্যাটে আমাদের স্বামীকে লাগবে। বাট আমি পার্সোনালি অ্যাজ এ ফ্যান বয় তুমি বলতে পারো, আমি পার্সোনালি কনসিডার করবো যদি আমরা খেলাতে পারি তাহলে স্বামীকে রাখো। এই সিরিজে তো কিছুটা গেম টাইম অবশ্যই দেওয়া উচিত কনসিডারিং চ্যাম্পিয়ন্স ট্রফি। হ্যাঁ বাট যদি পেসার গুলো আমরা বাদ দিই তাহলে তোমাকে জিজ্ঞেস করবো একই রকম যে স্পিনার আমাদের কে মেনলি, এই সিরিজে আমরা কুলদীপকে দেখতে পাচ্ছি না, হয়তো চোটের জন্যই, একটা চোট ছিল, বাট আমাদের বরুণ চক্রবর্তী ভালো পারফরমেন্স দিচ্ছে, আমাদের রবি বিষ্ণুই নাম্বার 1 টি-20 বোলার ছিল একটা টাইমে, কিছুদিন আগেও। তো যদি কুলদীপ ফিট থাকে তাহলে এই তিনজনের মধ্যে আমাদের মেন স্পিনার কে? খুব ইন্টারেস্টিং সাবজেক্ট। চাহাল যখন ওয়ার্ল্ডের নাম্বার 1 স্পিনার ছিল, হি ডিডন্ট প্লে সিঙ্গেল গেম ইন দ্য ওয়ার্ল্ড কাপ, রাইট? রবি বিষ্ণুই যখন ওয়ার্ল্ডের নাম্বার 1 স্পিনার ছিল, ও একটাও ম্যাচ খেলেনি, স্কোয়াডেই থাকেন। তো এখন বরুণ চক্রবর্তী ভার্সেস কুলদীপ হয়ে গেছে বিষয়টা মোর অর লেস। তো কুলদীপ যদি ফিট থাকে তাহলে রবি বিষ্ণু স্কোয়াডে থাকবে না, আই হোপ দ্যাট। তো রবি বিষ্ণু ইজ এ ডিফেন্সিভ বোলার, এটা আমরা আইপিএল এ দেখেছি, অ্যাটাকিং স্পিনার নয়, লেগ স্পিনার তো নয়, গুগলি বোলার, রাইট আর্ম গুগলি বোলার যেমনটা ভাই বল। তো যথেষ্ট ডিফেন্সিভ বোলার। তো কুলদীপ আর বরুণের মধ্যেই ওটা থাকবে, মানে ওই স্পটটা প্লেইং 11-এ। তো লাস্ট 8টা ম্যাচে বরুণ চক্রবর্তী কিন্তু 20খানা উইকেট নিয়েছে এবং নিজের জায়গা কিন্তু পাকাপোক্তভাবে করে তুলেছে। এবং আমরা যদি নেক্সট মানে পাকাপোক্ত করে তুলেছে নেক্সট যদি আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখি যে কুলদীপ যাদব আবারও তার পুরনো ছন্দে ফিরে এসেছেন, তাহলে কুলদীপ যাদব পুরো হোয়াইট বল সেটআপে আবার ফেরত আসবেন এবং দুটো ফরম্যাটই খেলবেন হয়তো, এবং রবি বিষ্ণুর জায়গায় আমরা কুলদীপ যাদবকে হয়তো দেখতে পাই, যদি এই টেমপ্লেট নিয়েই গৌতম গম্ভীর স্কাই এগিয়ে চলে। কারণ নেক্সট ওয়ার্ল্ড কাপ আমাদের ভুললে কিন্তু চলবে না, ইন্ডিয়াতেই আছে। এবং ইন্ডিয়াতে আমরা দেখছি লাস্ট কিছু বছর ধরে ইম্প্যাক্ট রোল আসার পরেও স্পিনারদের উপর একটা বাড়তি দায়িত্ব কিন্তু টিম ম্যানেজমেন্ট দিচ্ছে, যেটা আমরা গুজরাটের রাশিদ খানকে যদি দেখি, রাজস্থানে যখন ছিল চাহাল, কেকেআরে বরুণ চক্রবর্তী, সুনীল নারায়ণ। তো যাদের কাছে স্পিনার ভালো থাকে এবং তারা উইকেট টেকার হয়, তারা কিন্তু যথেষ্ট বেশি ইম্প্যাক্ট ফেলতে পারে। তো দেখা যাক কি হয়, আগামী দিন কি ওয়েট করে আছে। তবে সেকেন্ড পেসারের ব্যাপারটা যথেষ্ট কনসার্নিং, এটা নিয়ে আমাদের মনে হয় যে টিম ম্যানেজমেন্ট যথেষ্ট ভাবনা চিন্তা করছে এবং গ্রুম করছে। এবং হ্যাঁ, তেমন তুই বললি আইপিএল ডিসাইড করবে। তবে আমাকে যদি তুই এখন জিজ্ঞেস করিস, তবে হ্যাঁ, নট, এটা কোনো বায়াসনেস নেই, কিন্তু আমি বরুণ চক্রবর্তীকে কুলদীপের উপরে রাখবো। কারণ আমি লাস্ট 5 বছর ওর প্রোগ্রেস দেখেছি, তোর সাথে নিয়ে অনেক আলোচনাও হয়েছে যখন ও কামব্যাক করেনি সেই নিয়ে, যে বরুণ চক্রবর্তী নিয়ে কিন্তু খুব কম কথা বলা হয়। গম্ভীর আসার সঙ্গে সঙ্গে কামব্যাক করলো এবং তার ফল সবাই দেখতে পাচ্ছে। নট এ কেকেআর কোটা প্লেয়ার, রাইট? তো হ্যাঁ, আবার তাহলে পুরো টিমটা নিয়ে, যেহেতু আমরা একটা গোটা ইন্ডিয়ান টিম নিয়ে, ইন্ডিয়ান টি-20 টিম নিয়ে ডিসকাশনে এলাম, তো ফাঁকা জায়গা একটাই রয়ে যাচ্ছে, সেটা হচ্ছে ওই সেকেন্ড পেসার। এখানে আমরা আগের দিন যে টিমটাতে দেখলাম, তোমার হার্দিক পান্ডিয়া আমাদের সেকেন্ড পেসার ছিল এবং একমাত্র পেসার ছিল কালকে
আর্শদীপের পর বল করার মতো। তো এটা কিন্তু একটা লং টার্ম একটা সলিউশন নয় কোনোদিনই, যে হার্দিক পান্ডিয়াকে আর আমরা ইন্ডিয়ার মাঠে হোক যে কোনো জায়গায় হোক যে আমরা 3টে স্পিনার খেলাবো, তার সাথে হার্দিক পান্ডিয়া এবং অ্যাকচুয়ালি সাউথ আফ্রিকাতে তো মানে এই যে রোলটা যেটা 8 নম্বরে 7 নম্বরে ব্যাট করা, এটা নীতিশ কুমার রেড্ডি, রমনদীপ সিং, শিবম দুবে ঘুরিয়ে পুড়িয়ে খেলাচ্ছে এদেরকে। তো আমার মনে হয় আইপিএল এ এবার সেখানেও একটা গন্ডগোল হচ্ছে ইম্প্যাক্ট রুল। আমার মনে হয় না যে এদের 3 জনের মধ্যে কে বেশি বল করবে বা আদৌ কেউ বল করবে কিনা। তো কিভাবে এরা বিচার করবে আমি জানি না, তবে এদের 3 জনকে ঘুরিয়ে ফিরিয়ে খেলাচ্ছে এবং আমার মনে হয় দেখার চেষ্টা করছে। দেখ, যদি তুই শুধু পাওয়ারফুল হিটারের দিকে যদি নজর দিতে চাস অ্যাট নাম্বার 7, তাহলে কিন্তু রমনদীপ সিং এই 3 জনের মধ্যে বেস্ট। যদি তুই মিডল অর্ডারে ইউটিলাইজ করতে চাস তাহলে শিবম দুবে, স্পিন ব্যাসার, দারুণ প্লেয়ার, লাস্ট চেন্নাইতে যাওয়ার পরে সবাইকে বুঝিয়ে দিচ্ছে। এবং আমার যদি মনে হয় যদি দুটো রোলই খেলতে বলতে পারিস, যেহেতু নীতিশ কুমার রেড্ডি নিজেদেরকে টেস্টেও প্রমাণ করেছে এবং ইজ আ ব্রিলিয়েন্ট প্লেয়ার এগেনস্ট পেস অ্যাজ ওয়েল, তাহলে কিন্তু যদি যেমনটা তুই বললি না কিছুক্ষণ আগে অ্যাঙ্কার রোলের প্লেয়ারের কথা, আমার মনে হয় নীতিশ কুমার রেড্ডি কিন্তু যদি ধর 2-3টে উইকেট পড়ে গেছে, তাহলে অক্ষর প্যাটেলের পরে যদি আমি কাউকে ভরসা করবো এসে 1 থেকে 2 ওভার সিঙ্গেল ডাবলে খেলার জন্য, তাহলে আমার মনে হয় অক্ষর প্যাটেল আর নীতিশ রেড্ডির এই কম্বিনেশনটাই সব থেকে ভালো। তো আমি জানি না ওরা কিভাবে দেখছে, কোন রোলটা ওদের কাছে বেশি প্রায়োরিটি রাখে। আমার মনে হয় এবং উচিত যেটা যে 2 ওভার বল করে যেতে পারে ওই রোলটা, দেখা যাক ওরা কিভাবে দেখছে। তো যাই হোক, আমরা গৌতম গম্ভীরকে নিয়ে অনেক হাসি কিল্লি ঠাট্টা ট্রোলস নিয়ে অনেক পডকাস্ট বানিয়েছি, যেখানে আমাদের লঙ্গার ফরম্যাটগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। বাট যখনই টি-20 ফরম্যাটের কথা আসে তখন গৌতম গম্ভীরের কাছে মাথা নত করা থাকে না। পেডিগ্রি আছে না, তো কলকাতার ক্যাপ্টেন যখন ছিল, মেন্টর যখন হয়ে এলো, মানে ওর ওয়ে অফ থিঙ্কিংটা বরাবরই আলাদা। এবং যেটা আমরা অ্যাজ এ ফ্যান সবসময় কেন আমাদের এত পজিটিভিটি দেখে লাগছে বা কেন আমাদের এত ভালো লাগছে, এত কিছুর পর ভিজিটে নিয়ে এত কিছু হলো, তা সত্ত্বেও কেন আমাদের এই টিমটা দেখে এত আমরা মানে আমাদের ভালো লাগছে, তার কারণই হলো যে ওর ওয়ে অফ থিঙ্কিংটা কোথাও না কোথাও বেশিরভাগ ফ্যান্সদের সাথে ম্যাচ করে যেভাবে টি-20 ক্রিকেটটা খেলা উচিত। তাই আমার মনে হয় যে আমাদের যদি নেক্সট ওয়ার্ল্ড কাপ আমরা যদি জিততে নাও পারি, যদি এই থট প্রসেসটা যদি বিল্ড হতে থাকে এবং এই মানে যেমন তুই বলে যে সঞ্জু স্যামসন বল বা অভিষেক শর্মা বল, এদেরকে যে ব্যাকিংটা এরা পাচ্ছে, এরা কিন্তু 3 বছর 4 বছর আগে হলো এটা হতো না। ওরা 2 বছরের ওই সাইকেলটা পুরোটা খেলতো এবং ওয়ার্ল্ড কাপের ঠিক আগেই বাদ চলে যেত। সেটা তো হচ্ছে না এখন। এখন কিন্তু এদেরকে প্রপার ব্যাকিং দেওয়া হচ্ছে এবং আই উইশ যে এরা ওয়ার্ল্ড কাপ স্কোয়াডেও থাকবে এবং আগামী দিনে আমাদের হয়ে পারফর্ম করতে থাকবে। তো সেটাই গৌতম গম্ভীর কাছ থেকে ওটাই আমাদের আশা থাকবে। তো আজকের পডকাস্টটা এটা নিয়ে ছিল যে ইন্ডিয়ান টি-20 ক্রিকেট টিম কোন দিকে যাচ্ছে এবং এটাকে যে আমরা এত তুখোড় দেখছি তার মেন কারণটা কি এবং কোন কোন জায়গাগুলো ফাঁকা রয়েছে সেই জায়গাগুলো আমরা ডিসকাস করলাম। আমি ছিলাম শান্তনু, আমার সাথে ছিল পাহাড়িদা। ফাইনালি বাঙালি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন, এই ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং একটা লাইক করবেন। চলুন, নমস্কার।